ভারতীয় মিডিয়াকে মানে ধরেন একটা দেশের মিডিয়ার কিছু অংশ আমি বলবো যে ভারতীয় মিডিয়াও আমি খেয়াল করি কিন্তু তার আসলে 15 থেকে 20 ভাগ, এবং আমি এটা স্পষ্ট বলি ভারতীয় মিডিয়ার মিথ্যাচার মানে যদি আমরা একদম নাম উল্লেখ করে বলি, ধরেন আমি নাম উল্লেখ করে বলি রিপাবলিকান টিভির যে এরকম করবে, রিপাবলিক টিভি যে এরকম করবে এরকম করে সেজন্য ভারতেও তাদের গ্রহণযোগ্যতা লেভেল কিন্তু খুব বেশি না। বাংলাদেশের মানুষ যখন রিপাবলিক টিভিকে সমালোচনা করার জন্য রিপাবলিক টিভিকে অনেক বেশি দেখছে, তখন তাদের ভিউ বাড়তেছে, তারা আরো বেশি মজা পেতেছে। মানে আমি কিন্তু বাংলাদেশে 32 বছর ধরে সাংবাদিকতা পড়াই আমি জীবনে দেখিনি রিপাবলিক টিভি, এবং এদের কোনো বিশ্বাসযোগ্যতা কোথাও ভারতে, কারণ আমি ডয়েচে ভেলেতে যখন ছিলাম তখন পশ্চিমবঙ্গ আমার ইয়াতে ছিল, আমি কেউ তাদের সিরিয়াসলি নিছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ তাদের সিরিয়াসলি নিছে আমি জীবনে দেখি নাই। আমরা এত সিরিয়াসলি কেন নিতেছি এটাকে আসলে? দেখুন আমি কিন্তু রিপাবলিক টিভি দেখে কোনো কিছু বলি নাই, বা আমার মতো কেউ কিন্তু বলে নাই। ব্যাপারটা হলো যে এই যে মিডিয়া এবং দর্শকের যে একটা মিথস্ক্রিয়া, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা কখন যে কোন দিকে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে একটা হাইপ সৃষ্টি করা, সেই হাইপে অনেক কিছুকে আগায় নিয়ে যায়, অনেক ফালতু জিনিসও অনেক বেশি গুরুত্ব পেয়ে বসে। বিষয়টা সেরকমই। কিন্তু আপনি শুধু রিপাবলিক টিভির কথা বলবেন কেন? আমি তো আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে টেলিগ্রাফের মতো পত্রিকা। আমি সত্যি কথা বলি আপনাকে, ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া যথেষ্ট বাজে রোল প্লে করছে, এবং আমি ভারতে 9 বছর কাটিয়েছি, আমি এরকম কখনো দেখিনি। ভারতীয় মিডিয়া ওয়াজ সো রোবাস্ট, এত তাদের আত্মশক্তি এত শক্তিশালী ছিল যে সরকারকে তারা কেয়ার করবো না, বিরোধী মতকে তারা সবসময় সামনে নিয়ে আসতে পারতো, এবং একটা বাজে ইস্যুতে তারা কখনো এভাবে, অন্তত মেইন স্ট্রিম মিডিয়া এভাবে আসতো না। এবার কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়াকে দেখি নাই যে একটা ন্যাশনাল রোল প্লে করতে, এটা খুবই দুঃখজনক। আমি ভারতীয় মেইন স্ট্রিম রাজনীতি যেমন ডান দিকে ঝুঁকে গেছে অনেকখানি, মনে হচ্ছে আমার যে ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াও অনেকখানি তাদের ভূমিকা হারিয়েছে। আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাচ্ছি যে হারাইলো, আমি তার ভোক্তা কেন হচ্ছি, মানে আমার জন্য ভারতীয় মিডিয়াটা কেন জরুরি, ভারতীয় মিডিয়াতে কি দেওয়া হচ্ছে সেইটা আমি কেন এইটা নিয়ে রিয়েক্ট করতেছি এত বেশি, আমার দরকারটা কি ভারতীয় মিডিয়ার খবর জানার? মানে কি কারণ আমরা কি এটা স্বাভাবিকভাবে বুঝতেছি না যে এই অঞ্চলের মধ্যে রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ডয়েচে ভেলের মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিও রয়েছে। বাংলাদেশের অবস্থা যদি এমনই হইতো যেটা ভারতীয় মিডিয়া দাবি করতেছে, তাহলে তারা রিপোর্ট করতো না। আমাদের মধ্যে কি একটু রেশনাল চিন্তা নাই? আসলে আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে ঘটনাগুলি ভারতে ঘটছে, আমাদের সীমান্তে ঘটছে বা আগরতলায় ঘটলো, সেগুলি কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। তার মানে ভারতীয় মিডিয়ার যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন সেটা ভারতে যথেষ্টই গুরুত্ব পাচ্ছে। ভারতে যখন যে জিনিসটা গুরুত্ব পাচ্ছে সেটাকে আমরা গুরুত্বহীন চাইলেও বলতে পারছি না, কারণ সেটা ভুক্তভোগী হচ্ছে আমরা। কাজেই আমাদেরকে সেটা তখন এই লোকজন সেগুলি দেখছে না। আমি এটাকে এরকম করে দেখতে চাই যে ধরেন আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি, তাহলে তো এইটার হিটটাও তো আমার নিতে হবে, তাই না? এই ধরনের কোনো কাজ আমি সমর্থন করি না, আমি শিওর আমাদের সরকারও সমর্থন করে না, এ ব্যাপারে আমি নিশ্চিন্ত। তবে অনেক কিছুই ঘটে যেগুলি সরকারের বা অ্যাডভাইজারদের বিচার বুদ্ধির বাইরেও ঘটে যায় অনেক ঘটনা। কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু মব ফিলিংস, এই যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা, উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই, বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কার্ড খেলতে উস্কানিমূলক কিছু না করে, সেটা ভারতের পতাকা অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক, এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ আছে? এটা আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম, যে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো আবার আপনি ওই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন, যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় তেতো শুধু তো গিলতে হয়, আমরা সেটা পছন্দ করি বা না করি, ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে, এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, এটা আমরা মেনে নেই। আমরা ঠিক আছে, এটা তার বলার অধিকার আছে, সে বলতে থাকুক। এইভাবে এটাকে অনেকখানি দেখতে হয়। এখন দেখুন, অ্যাজ লং এজ
সরাসরি আমাদেরকে এফেক্ট না করে ভারতীয় প্রোপাগান্ডা, এবং যদি ভারতীয় অফিসিয়াল নর্ম থেকে আমরা সে ধরনের কোনো একই ধরনের কোনো বার্তা বা বক্তব্য দিতে না পাই, তাহলে কিন্তু আমরা এগুলি নিয়ে মাথা ঘামাতাম না। আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক কার্যকলাপ চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কারণ আমরা তো চূড়ান্ত বিচারে আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থে হচ্ছে একটা ওয়ার্কিং গুড রিলেশন রক্ষা করে যাওয়া পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। না ধরেন এখন ভারতীয় মিডিয়াতে র্যান্ডম একটা উপস্থাপক যিনি অনেক এনিমেটেড হয়ে কথাবার্তা বলেন, তিনি একটা কথাবার্তা বলছেন, আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরো কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরো কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে, হাসিনা সরকারকে নিয়ে আসবে। ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন, মানে আপনারা মানে ওগুলিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, বা মানে আপনাদের গুরুত্ব হচ্ছে? আমি এটুকু বলতে পারি যে অন্তত পক্ষে আমার এবং যে যেটা আমার যে কলিগরা আছেন তারা অবশ্যই এরকম মনে করেন না। আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন, কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচনের আগে আগে দেশের সংখ্যালঘুদের নিয়ে একটা টুইট করেছেন। এখন ট্রাম্পের টুইট আমরা জানি, ট্রাম্পের টুইটের ক্ষেত্রে কোফেফে থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয়, তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয়। কিন্তু আমরা দেখলাম যে এটার সাংঘাতিক একটা প্রতিক্রিয়া। ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ, এই সেই নানা ধরনের বক্তব্য, এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের তার এই টুইট নিয়ে এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করেনি। লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই। এটা তাদের বিশেষ করে এখন এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে এটা আপনি ঠেকাতে পারবেন না, ঠেকানোর প্রয়োজন নেই, মানুষ সেটা বলতে থাকুক। কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নই, এক। দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে আমার বা আমার কলিগদের কারো চাকরি থাকবে, এটা আমি মোটেই মনে করি না। এটা একেবারেই একটা পেরিফেরাল ইস্যু, যেটা নিশ্চয়ই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝে এটার কোনো বড় ভূমিকা থাকবে বলে আমরা এরকমও শুনেছি যে কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং, সেটাতে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা এটা সম্পূর্ণ এটা আবার একটা অপপ্রচার, এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমি আপনাকে সত্যি কথা বলি, জি নির্বাচনের আগে আমি 90% নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিততেছে। আচ্ছা, 90% শিওর ছিলাম আমি। 10% সম্ভাবনা রাখছেন যে মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা হ্যারিসের, আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে। আমারও কারণ দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি, এটা আপনার মিলিয়ে দেখেন পরে। 4টা ব্যাটল গ্রাউন্ড স্টেটে জো বাইডেন যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি। সংখ্যাটা খুব বড় না, 3 থেকে 7%, কিন্তু he won those by 1%, 2%, 3% উনি জিতেছেন ওই জায়গাগুলি। এবং অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত, উনি জিততেন না। এক্স্যাক্টলি। এবারে কিন্তু কংগ্রেস অবশ্য সেটা হয়তো এবারের মতো অতটা ইনফ্লুয়েন্সিয়াল হয় নাই, কিন্তু এবার তো তাদের সেই অবস্থান ছিল না, মুসলিমরা তো চোখ ফিরিয়ে নিয়েছিল ইসরায়েল ঘটনার পরে, বিশেষ করে মানে গাজায় ঘটনার পরে, নেতানিয়াহুর আগ্রাসনের পরে। আচ্ছা, আমরা কি অন্য প্রসঙ্গে যাই যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক, কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে। আমরা কারোর জন্য 300 বাড়ি 400 বাড়ি এরকমের কথা শুনেছি, 6000 কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি। এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন? মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ, আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে, মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে, আপনি নিশ্চয়ই জানেন, বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন। এক, যে নিঃসন্দেহে এই 6000 কোটি হলো চিপ অফ দি আইসবার্গ, আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড। 2, প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন, হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি। অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এগুলো কালো টাকা।
কোনো সন্দেহ নেই এই দুইটা চ্যানেলে কালো টাকা আসে। এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো পুরনো ডেমোক্রেসি, ব্রিটেনের মতো এরকম গণতন্ত্র, ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা তারা এটা কি করে অ্যালাউ করছেন, কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের, টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই। এবং এই যে মানুষগুলি তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে, এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো বাংলাদেশের। তারা দেখিয়েছে বিভিন্ন ভাবে যে আমি তো অমুকখানে উপার্জন করেছি, অমুকখানে। তারা যদি চেক করে দেখবেন ওখানে তাদের কোনো আয় নেই, সব আয় এসেছে বাংলাদেশ। কাজেই এটা খুব স্পষ্ট, ব্রিটেনে প্রচুর টাকা যাচ্ছে, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। আর অন্যান্য জায়গাতেও গেছে, দুবাইয়ে গেছে, সিঙ্গাপুরে গেছে। আমরা সবখানে, আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখনও বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করুক। কারণ আমরা জানি যে 100% টাকা কোনোদিন ফেরত আসবে না, কিন্তু টাকা ফেরত আসে, সিজ করা যায় এবং ফেরত আনা যায়। এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার, দুর্নীতি করার, তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে। এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব তৌহিদ হোসেন, আমি একটা খুবই কৌতূহলবশত একটা জিনিস জানতে চাই যে ধরেন আমি তো জার্মানি